উনি প্রতিকুর রহমান হয়েছেন আজকে এই লাল ঝান্ডাটা ছিল বলে। উনি যাকে গব্বর সিং আজকে বলছেন, উনি এখন মোহাম্মদ সেলিমের মধ্যে গব্বর সিং খুঁজে পাচ্ছেন, দুদিন পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে লেনিন খুঁজে পাবেন, ঋতব্রতদের মতো। যে নিজের দলকে কোনোদিন ভালোবাসেনি সে কোনোদিন তার বন্ধুকেও ভালোবাসবে, সেটা আমি বিশ্বাস করি না। প্রতিকুর রহমানের সত্যি খুব খারাপ লেগেছে শতরূপ ঘোষ কেন 22 লাখ টাকার গাড়ি চড়বে। তাই উনি এমন দল বেছে নিয়েছেন যেখানে কেউ কোটি কোটি টাকার অ্যাস্টন মার্টিন চেপে একটা কাউন্সিলর ঘুরে বেড়ায়, এখন ওই দলে গিয়ে বসবেন। দাদা, প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে, প্রাক্তন সিপিআইএম নেতা। বামেদের যুব সমাজ, আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় অনেক রকম পোস্ট উঠছে, বিভিন্ন লেখালেখি দেখতে পাচ্ছি। তো কি মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া ঘেটে বা দেখে বামেদের যুব সমাজ বিষয়টাকে যে ভালোভাবে নেয়নি সেটা পরিষ্কার। তো এটার প্রতিকুর রহমানের নতুন রাজনৈতিক জীবনে কি কোনো ফেলতে পারে, কোনো প্রভাব ফেলতে পারে? দেখো, উনি তৃণমূল কংগ্রেসে যে কারণে জয়েন করেছেন, এবং আমি বিভিন্ন ইন্টারভিউতে শুনেছিলাম উনি কেন সিপিএমে থাকতে পারেননি, কারণ উনি প্রশ্ন করেছিলেন, সে প্রশ্নের নাকি উত্তর উনি পেতেন না মোহাম্মদ সেলিমদের কাছ থেকে। এই সিপিএম দলে কর্পোরেট কালচার ওনার পছন্দ নয়, এই জিনিসগুলো, এবং মোহাম্মদ সেলিমকে গব্বর সিং ইত্যাদি ইত্যাদি উনি বলেছিলেন। এখন আমি আশা রাখছি উনি তৃণমূল কংগ্রেসে গিয়ে সেই জিনিসগুলো পাবেন যেগুলো উনি সিপিএমে থাকাকালীন সিপিএম থেকে উনি পাননি। যেমন ধরো এই যে প্রশ্নহীন আনুগত্য, উনি অনেকবার বলেছেন আমি প্রশ্ন করলে কোনো উত্তর পেতাম না। এখন উনি তৃণমূল কংগ্রেসে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করবেন সেদিন কেন আনিস খানকে মারা হয়েছিল, কেন এত দিনের পর দিন ছেলেমেয়েরা রাস্তায় বসে চোখের জল ভাসিয়েছে, যারা যোগ্য তাদেরকে কেন রাস্তায় বসতে হয়েছে, এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি জিজ্ঞেস করবেন। উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করবেন লিপস অ্যান্ড বাউন্সের টাকাটা কোথায় কোথায় লোকানো আছে, উনি এটা জিজ্ঞেস করতে পারেন সেদিন কেন ওনাকে খুন করার চেষ্টা করা হয়েছিল। এবং এই প্রশ্নগুলো করার পরে ওনার জিভ কাটা যাবে না, সেটা আমি বিশ্বাস করব। এই প্রশ্নগুলো করার পরে, এবং যে জিনিসটা উনি খুব ইম্পর্টেন্টলি বলেছিলেন কর্পোরেট কালচার নিয়ে, দেখো এখন তৃণমূলে জয়েন করেছেন, এখন নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আইপ্যাক বলে সংস্থাকে ছেটে ফেলবেন, কারণ প্রতিকুর রহমানের কর্পোরেট সংস্থা পছন্দ নয়। যে জিনিসগুলো প্রতিকুর রহমান পছন্দ করতেন, সিপিএম দলে থাকাকালীন পেতেন না, ধরুন ক্ষমতা, টাকা, অর্থ সম্পত্তি, এগুলো হয়তো বামেদের দলে থাকার সময় উনি পেতেন না। এখন তৃণমূলে গেছেন, আশা করবো সেগুলো উনি পাবেন। ওর জন্য ওনাকে শুভেচ্ছা, অভিনন্দন। তেলের টাকা দেওয়া হতো না, গাড়ি একদম অভিযোগ ডাইরেক্টলি করেছেন যে আমার তেলের টাকা দেওয়া হতো না, কান্তি গাঙ্গুলিকে খুব সম্ভবত তেলের টাকা দেওয়া হয় না, তাই আমি দলে থাকবো না। দেখো, এবারে ব্যাপারটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিছু জিনিস স্পষ্ট হয়ে গেছে উনি কেন দলটা ছাড়ছেন, ঠিক আছে। তারপরে উনি কিছু ইনিয়ে বিনিয়ে এমন কিছু কথা বলেছেন। এবারে কেউ তো দল ছাড়লে ডিরেক্টলি বলে না যে আমার এখন ক্ষমতা চাই, আমার এখন টাকা চাই, আমার এখন সম্পত্তি চাই, আমার পদ চাই বড় বড়, এগুলো তো কেউ মুখে বলবেন না। এটা দুনিয়াতে একজনই করেছিলেন, তার নাম বাবুল সুপ্রিয়। যখন প্রেস কনফারেন্স করা হয়েছিল তখন বলা হয়েছিল আপনি কেন বিজেপি ছাড়ছেন না, আমাকে প্রথম একাদশে খেলতে নেওয়া হচ্ছে না, আপনি কেন তৃণমূলে জয়েন করবেন, আমাকে প্রথম একাদশে খেলতে নেবে। এর বাইরে দুনিয়াতে সবাই বলেছে, যারা যখন দল চেঞ্জ করেছে তারা বলেছে যে উনি নিঃশ্বাস নিতে পারছিলেন না, কাজ করতে পারছিলেন না। তার বাইরে প্রতিকুর রহমানরা নয়, এটাই প্রমাণ হলো আর কি। কিন্তু এই যে ধরুন একাধিক পোস্ট আমরা দেখছি, একটা ফেসবুক পোস্ট দেখেছিলাম এই আবহেই আমার খুব ভালো করেই মনে আছে যে সুজন চক্রবর্তী প্রতিকুর রহমানের সংসার চালানোর জন্য মাসে টাকা দিতেন, দল তার মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছিল, এবং সেই পোস্টে লেখা ছিল যে বিগত 2 মাস ধরে সেই টাকা নেওয়া প্রতিকুর রহমান বন্ধ করে দিয়েছিল। তারপরে এটা তো পরিষ্কার, এটাই হঠাৎ করে চিঠি দিয়ে হঠাৎ করে দল চেঞ্জ করা, একটা সপ্তাহ সময় নেননি তিনি, তার মানে 2 মাস আগে থেকেই আলাপ আলোচনাটা চলছে। দেখো, আমি এটা জানি না কে টাকা দিতেন, কার টাকায় ওনার মেয়ে খরচা চলতো, পড়াশোনার খরচ চলতো, আমি এগুলো সত্যি জানি না। তবে আমি ওনার মেয়ে পরিবার বাদ দিলেও, ওনার সংসার কীভাবে চলতো সেটা বাদ দিলেও, উনি প্রতিকুর রহমান হয়েছেন আজকে লাল ঝান্ডাটা ছিল বলে। আমি ওনার ব্যক্তিগত কী হয়েছে আমি ছেড়ে দিলাম, উনি প্রতিকুর রহমান কীভাবে তৈরি হয়েছেন। উনি যাকে গব্বর সিং আজকে বলছেন, উনি এখন মোহাম্মদ সেলিমের মধ্যে গব্বর সিং খুঁজে পাচ্ছেন, দুদিন পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে লেনিন খুঁজে পাবেন, ঋতব্রতদের মতো। উনি কীভাবে প্রতিকুর রহমান হয়েছেন না, 2021 সালে প্রথম বিধানসভা নির্বাচনে ওনাকে এই অল্প বয়সে ওনাকে দল টিকিট দিল। 2024 সালে এই মোহাম্মদ সেলিম ওনাকে প্রার্থী করলো ডায়মন্ড হারবার থেকে। 2019 সালে এত কম বয়সে উনি কেন্দ্রীয় কমিটির, পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় কমিটির দলের তার সদস্য হলেন। এরপরেও যদি কারোকে গব্বর সিং বলা হয় তাহলে বুঝে নিতে হবে তার এর পিছনে দল ছাড়ার জন্য অন্য কোনো মোটিভ ছিল। এবং একটা জিনিস আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি দলের ভিতরে কিছু খবর আমার কাছেও আসছে, আমি জানি, কাছ থেকে কিছু মানুষকে দেখি, তো প্রতিকুর রহমানের সাথে আমি গ্যারান্টি দিয়ে বলছি, এটা আমার মানে হাওয়ায় ভাসিয়ে দিলাম কথাটা নয়, প্রতিকুর রহমানের সাথে কোনো দিন মোহাম্মদ সেলিম বা শতরূপ ঘোষ, এই যাদেরকে বেরিয়ে এসে প্রথম যে দুজনকে অ্যাটাক করেছে, এদের সাথে কোনো দিন কোনো ঝামেলা ছিল না।
মানে এদের শতরূপ ঘোষও প্রতিকুর রহমানকে ভাই হিসেবে দেখতো, গাইড করতো বিভিন্ন সময়, এবং প্রতিকুর দাও শতরূপদাকে কিন্তু দাদা হিসেবে কিন্তু তাকে মান্যতা দিত। আমি নিজের চোখেও দেখেছি বাংলা বাঁচাও যাত্রাতে গিয়ে, যারা কাছ থেকে যারা প্রতিকুর রহমানকে দেখেছে এবং শতরূপ ঘোষকে দেখেছে তারা ভালো করেই জানে। এবারে দল থেকে বেরিয়ে এসে কেন এই প্রতিকুর রহমান যে দুটো কাজ করলেন, সেটা হলো প্রথম মোহাম্মদ সেলিমকে অ্যাটাক করলেন আর তারপরে শতরূপ ঘোষকে অ্যাটাক করলেন। আমি খুব ভালো করে বলতে পারি এটা কিন্তু প্রতিকুর রহমানের শব্দ নয়, এটা আইপ্যাক থেকে একটা স্ক্রিপ্ট রেডি করে দেওয়া হয়েছিল। এটা আজকে নয়, স্ক্রিপ্টটা 2 মাস আগে রেডি করা হয়েছিল। প্রতিকুর রহমান কী বলবে, কাকে বলবে, কখন বলবে, কিভাবে বলবে, সবটাই সাজানো ছিল। এবং একটা জিনিস দেখো, এটা তো সত্যি, কেন শতরূপ ঘোষকে এবার অ্যাটাক করলো এত লোক থাকতে? দেখো একটা জিনিস, এটা তো সত্যি যে বামেরা মাঠে ময়দানে অনেক জায়গায় পিছিয়ে আছে তৃণমূল কংগ্রেসের থেকে, হ্যাঁ, এটা আপত্তির কোনো জায়গা নেই। তবে একটা জায়গায় যেখানে যে ছেলেটাকে হারানো যাচ্ছে না, সেটা হলো শতরূপ ঘোষ যে টিভি মিডিয়ায় যখন তৃণমূল কংগ্রেস দেখছে আমরা মাসে 6 কোটি টাকা খরচ করেছে শুধু ডিজিটাল মিডিয়ায় ওদের প্রচার করার জন্য, তৃণমূলের প্রচার করার জন্য, আর এখানে বামেরা কোনো টাকা খরচ না করে শতরূপ ঘোষের মতো ছেলেরা যাদের বক্তব্য মানুষ শুনতে পছন্দ করে, কিংবা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের টিভি চ্যানেলে গেলে ধুয়ে পুরো কাপড় কেচে দেয় তাদের, তো ওই ছেলেকে দমানো যাচ্ছে না। এবারে প্রলোভন কি শতরূপ ঘোষকে দেখানো হয়নি? নিশ্চয়ই হয়েছে। এবারে শতরূপ ঘোষদের কিনতে পারছে না। এবারে এই কুণাল ঘোষদের একটা ব্যক্তিগত রাগ ছিল শতরূপ ঘোষদের উপরে, যে তুমি বেরোনোর আগে এই ছেলেটাকে কালিমালিপ্ত করে যাও, এই 22 লাখের গাড়ি, সেন্ট মাখা নেতা, ইত্যাদি ইত্যাদি। দেখো প্রতিকুর রহমানের সত্যি খুব খারাপ লেগেছে শতরূপ ঘোষ কেন 22 লাখ টাকার গাড়ি চড়বে, তাই উনি এমন দল বেছে নিয়েছেন যেখানে কেউ কোটি কোটি টাকার অ্যাস্টন মার্টিন চেপে একটা কাউন্সিলর ঘুরে বেড়ায়, এখন ওই দলে গিয়ে বসবেন। এমন একটা দলের এমন একজন নেতা করেছেন যার হাজার হাজার কোটি টাকা সম্পত্তি, লুকানো সম্পত্তি। এমন একটা দলের প্রাক্তন শিক্ষামন্ত্রী আছে যার বিছানার তলা থেকে 50 কোটি টাকা পাওয়া যায়, সেগুলো উনি বান্ধবীর বিছানা থেকে 50 কোটি পাওয়া যায়, সেগুলো উনি মেনে নিতে প্রস্তুত। কিন্তু শতরূপ ঘোষ কেন তার বাবা তাকে একটা সৎ উপার্জনের টাকায় 22 লাখ গাড়ি কিনে এলো, সেটা নিয়ে ওনার খুব রাগ এখন যেটা মনে হচ্ছে রাগ। এবং সেন্ট মাখা নেতা, এবং একটা প্রসঙ্গে বলি, ওনাকেও তো বলা হতো প্রতিকুরদাকে যে মাটির গন্ধ পাওয়া যায়, ওনার গা থেকে মাটির গন্ধ পাওয়া যায়। একটা জিনিস এবারে আমরা বিশ্বাস করা শুরু করেছি, যে গা থেকে মাটির গন্ধ পাওয়া যেত, সেই মাটিতে একসময় ফুলের বাগান ছিল, হয়তো ফুলের চাষ হতো, আজকে সেখানে হয়তো কোনো প্রমোটার সেই মাটি কিনে নিয়ে 10 তলা বাড়ি তৈরি করেছে, সেটি আমরা এখন বিশ্বাস করা শুরু করেছি। এবারে দেখো দলের মধ্যে কেউ আছেন, কেউ মাঠে ময়দানে নেমে কাজ করবেন, কেউ পোস্টার লিখবেন, কেউ পত্রিকায় কাজ করবেন, ঠিক আছে, কেউ টিভি মিডিয়া, সোশ্যাল মিডিয়ার দিকটা দেখবেন, কেউ শতরূপ ঘোষের মতো টিভি মিডিয়ায় গিয়ে তার যুক্তি দিয়ে বক্তব্য রেখে মানুষকে প্রভাবিত করবেন। সবার মধ্যে কাজ যে যেটা ভালো পারে তাকে সেই কাজগুলো দেওয়া হয়েছে। এবারে শতরূপ ঘোষকে তো কেউ বলছে না বাবা তুমি মাটির নেতা, সেইটা তো প্রতিকুর রহমানের জন্য তোলা আছে। তাই শতরূপ ঘোষকে সেন্ট মাখা নেতা ইত্যাদি ইত্যাদি এগুলো বলে কটাক্ষ করা, দল থেকে বেরিয়ে যাওয়ার আগে তার ছবিকে খারাপ করে দিয়ে যাওয়া, সেগুলো চেষ্টা করেছেন। এবারে মোহাম্মদ সেলিমের কথাই বলি, মোহাম্মদ সেলিমকে কেন ব্যক্তিগত আক্রমণ করলেন না? উনি কি বললেন যে মোহাম্মদ সেলিম কেন হুমায়ুন কবিরের সাথে, এমন একটা সাম্প্রদায়িক শক্তির সাথে কেন জোট করবে? সত্যি তো খুব খারাপ ব্যাপার। কিন্তু এই সাম্প্রদায়িক শক্তি হুমায়ুন কবিরকে কেন বলা হচ্ছে? কারণ উনি একটা মন্তব্য করেছিলেন 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে। যখনই মন্তব্যটা করেছিলেন তার নেত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তার মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে তারপরে মন্ত্রী করা হয়েছিল। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি সাম্প্রদায়িক শক্তি মনে করেন না। যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি টাকায় মন্দির তৈরি করেন, ইমাম ভাতা দেন, পুরোহিত ভাতা দেন, তাকে উনি সাম্প্রদায়িক শক্তি মনে করেন না। এই সমালোচনাও করেছিলেন। হ্যাঁ, দেখো এবারে বললাম কি, ছাড়ার জন্য তো এখন অনেক কিছু বলতে হবে। এখন শুনছি একটা ইন্টারভিউতে খুব ইন্টারেস্টিং লাগলো, উনি একটা কথা বললেন, দেখো সময় মতো মানুষ চেঞ্জ হয়। তুমি তো শীতকালে ফ্রিজের ঠান্ডা জল খাবে না, কিন্তু গরমকালে তুমি ফ্রিজের ঠান্ডা জল খাবে। কি এমন যুক্তি, আমি এটা খুঁজে পেলাম না। আরও একটা যুক্তি ছিল, যুক্তিটা এরকমই যে তখন কালো চশমা পরেছিলাম, চশমাটা খুললে এখন সব সাদা দেখতে। অন্ধকে আর চশমা পরাও, যে অন্ধ হয়ে গেছে সে তো এমনিও তো দেখতে পাবে না, তাই অন্ধকে সাদা চশমা পরাও কি কালো চশমা পরাও আর কোনো যায় আসে না, উনি আর চোখে দেখতে পাচ্ছেন না। এবারে আমি শুনছিলাম যে গরম জল, শীতকালে আমরা গরম জল খাই, গরমকালে আমরা ফ্রিজের ঠান্ডা জল খাই। আমি প্রতিকুর রহমানকে জিজ্ঞেস করতে চাই যে যারা তোমাকে একসময় কেলিয়ে ওই রেল লাইনের ধারে ফেলে দিয়েছিল, তাদের হাতে এখন গরম জল খেতে তোমার কেমন লাগবে? এই প্রশ্নগুলো এবং আমি এটা চেষ্টা করেছিলাম প্রতিকুরদাকে, পরশুদিন রাত্রে আমি একটা মেসেজ করেছিলাম, আমি আশা করিনি উনি রিপ্লাই দেবেন। যাই হোক, আমাদের মধ্যে কিছু কথা হয়, সে কথাগুলো আর আলাদা করে একটু ক্যামেরার সামনে বলছি না, কিছু কথা হয়। তো উনি রাজি হয়েছিলেন 1-to-1 ইন্টারভিউ একটা দেওয়ার জন্য। আমি যেহেতু দেখছিলাম উনি অনেক জায়গায় পডকাস্ট করে বেড়াচ্ছেন, আমি ভেবেছিলাম উনি হয়তো আমাকেও দেবেন, ফেরাবেন না।
উনি হ্যাঁও বলেছিলেন, এবং আমার খুব ভালো লেগেছিল যে উনি হয়তো বুক ঠুকিয়ে এসে, যেমন বলেন না লুকিয়ে লুকিয়ে রাজনীতি করবো না, বুক ঠুকিয়ে যদি কোনো দল করি করবো, তো বুক ঠুকিয়ে উনি আমার সামনে এসে একটা ইন্টারভিউ আমাকে দিতে পারতেন। যখন এতগুলো পডকাস্ট করছেন, এতগুলো চ্যানেলকে ইন্টারভিউ দিচ্ছেন, উনি রাজিও হয়েছিলেন। আমার খুব ভালো লেগেছিল যে উনি রাজি হয়েছিলেন। তারপরে হঠাৎ তার 12 ঘন্টা পরে ওনার মনে হলো উনি আমাকে ইন্টারভিউ দিতে পারবেন না, কোন কারণে দিতে পারবেন না তা উনি আমাকে বললেন। সেগুলোর ব্যক্তিগত আমি আর বাইরে প্রকাশ করছি না, উনি দিতে পারবেন না। আমিও জানিয়ে দিয়েছি যে যেদিন মনে হবে যে ওপর থেকে আইপ্যাক থেকে পারমিশন আছে আমার সামনে বসার, সেদিন উনি বসবেন, অপেক্ষা করব। দেখো, যতই আমি তো একটা ছেলে কাল অবধি ভালো ছিল, আজকে রাতারাতি ধরো একটা কারোর দলে ঢুকেছে, কিন্তু দিনের শেষে তো নিজের কাছেও প্রশ্ন করতে হয়, আয়নার সামনে দাঁড়াতে হয়। আচ্ছা, আমি বুঝলাম বিমান বসুকে মুখোমুখি হতে পারবেন না, বিমান বসুকে ফেস করতে পারবেন না। আচ্ছা, তোমার মতো একজন যে একজন সাংবাদিক বা আমার মতো একজন সামান্য ইউটিউবার, আমাদের কেন ফেস করতে পারছে না? আমাদের কি এমন প্রশ্ন থাকবে যেটার উত্তর ওনার কাছে রেডি রাখা নেই? মানে আমরা তো সেই মিডিয়ার মতো ইনিয়ে বিনিয়ে এমন কোনো মানে সাজানো মিডিয়া যাদেরকে আইপ্যাক প্রশ্ন তৈরি করে দেয়, পিউ নই। আর এবং সেই পডকাস্ট যারা করে তাদের মতো নেই একদম প্রতিগুদ্দা বলে গলে যাব, এবং সেই এমন প্রশ্ন করব যাতে উনি খুব আনন্দ পান, আইপ্যাক থেকে আরও টাকা আসে ওই ইন্টারভিউ যারা নিচ্ছেন তাদের চ্যানেলের উপর। আমরা তো আর সেই কাজটা করতে পারবো না, হয়তো ওই কারণে ইন্টারভিউ দিতে পারলেন না। যাই হোক, ওনার রাস্তা উনি বেছে নিয়েছেন, একটা নতুন রাস্তা বেছে নিয়েছেন। তবে যে প্রতীকুর রহমানকে আমরা কাছ থেকে দেখেছিলাম, যাদের জন্য এক সময় আমার ইভেন রাজনীতি শুরু করা, আমি আমার ব্যক্তিগত অনেক অভিজ্ঞতা, এরকম অনেকগুলো অভিজ্ঞতা শেয়ার করতে পারি যেখানে আমার রাজনৈতিক মতাদর্শকে সেভ করতে এই প্রতীকুর রহমান বলো বা সৃজন ভট্টাচার্য, অনেকে আছে। আমাকে কেউ যদি প্রশ্ন করতো যে তোমার রাজনীতিতে মন কেন হঠাৎ করে জাগলো, এত কিছু ছেড়ে হঠাৎ রাজনীতি কেন, তখন যে 2-3টে নাম বলতাম তার মধ্যে একটা প্রতীকুর রহমান থাকতো, এবং ভবিষ্যতেও থাকবে। এটা তো মিথ্যে হয়ে যাবে না। প্রতীকুর রহমানের আমার জীবনের কতটা অবদান আছে। যে প্রতীকুর রহমান একসময় আমাকে শিখিয়েছিল লোভ প্রলোভন থেকে কিভাবে লড়াই করতে হয়, যে প্রতীকুর রহমান আমাকে শিখিয়েছিল কিভাবে 6,000 টাকায় একজন রিক্সাওয়ালা যদি কলকাতা শহরে সংসার চালাতে পারে, আমি কেন পারবো না, এই বলে আমাকে দলটার প্রতি ভালোবাসা বাড়িয়েছিল। সেই প্রতীকুর রহমান তাকে যখন এই রূপে দেখছি, তখন একটা কষ্ট হয় বই কি আর কি। এবং এই প্রতীকুর রহমান একটা অভিযোগ তুলছিল দল ছাড়ার পরে যে কেন বাংলা বাঁচাও যাত্রাতে সৃজন ভট্টাচার্যকে ডাকা হয়নি, এবং সৃজন ভট্টাচার্য এই রাজ্যে ভালো সংগঠন করছিল, তাকে কেন দিল্লি পাঠিয়ে দেওয়া হলো। আমার ব্যক্তিগত স্তরে সৃজন দাস সাথে কথা বলে বা ইন্টারভিউ নিয়ে কোথাও মনে হয়নি যে এগুলো নিয়ে তার মধ্যে ক্ষোভ বা কোনো অভিমান রয়েছে, বা দলের মধ্যে তিনি বলেছেন বেরিয়ে গেছেন। নিজের দলকে তো খারাপ করে গেলেন, যে সবচেয়ে কাছের বন্ধু তাকেও একটা বিপদে ফেলে গেলেন, তার ইমেজটাকেও বরবাদ করে চলে গেলেন। আজকে যতই হোক সৃজনদা, দীপশিতা দি এবং ইভেন প্রতীকুর দাও যে লড়াইটা করে, একটা তো জানকবুল লড়াই ওদেরকে করতে হয়েছে, আমি তো নিজের চোখে দেখেছি সেই লড়াইগুলো করে, যে নিজের ইমেজটা তৈরি করেছিলেন। প্রতীকুর দা মনে করলেন লোভের কাছে আমি হেরে গেছি, আমি অন্য দলে চলে যাচ্ছি। তুমি মাঝখানে কেন সৃজন ভট্টাচার্য আর দীপশিতা দিদের টেনে তাদেরকেও ওই দলে আসতে পারে ইত্যাদি ইত্যাদি একটা খবর ওর মাধ্যমেই প্রচার করে ওদের ক্রেডিবিলিটিটাকে কীভাবে নষ্ট করলো, সেটাও কিন্তু আমরা দেখলাম। যে নিজের, এটাই স্বাভাবিক, যে নিজের দলকে কোনোদিন ভালোবাসেনি সে কোনোদিন তার বন্ধুকেও ভালোবাসবে, সেটা আমি বিশ্বাস করি না। এখন সৃজন দাদের জন্য খারাপ লাগছে যে তাদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে যে আমি দলের প্রতি কতটা আমার আনুগত্য আছে। এটা কেন হলো, মানে আজকে এই প্রশ্নটা উঠতো না যদি প্রতীকুর দ্বারা নিজে গেলেন, যদি না টেনে নিয়ে এদেরকে যেতেন, আজকে হয়তো এদেরকেই পরীক্ষাটা দিতে হতো না। এদেরকেও মানে আমি টিভি মিডিয়ায় দেখছিলাম দিনের পর দিন টিভি মিডিয়ারা এনার বাড়ি পৌঁছে যান বা ইত্যাদি, গিয়ে প্রশ্ন করেন আপনি কবে তৃণমূল কংগ্রেস জয়েন করছেন। এই উত্তরটা এদেরকে কেন দিতে হবে, এত লড়াই করার পরে কেন এই উত্তরটা দিতে হবে? এবং স্বাভাবিক, মানুষের মনে প্রশ্ন জাগবে, একটা প্রতীকুর রহমান চলে যেতে পারলে একটা সৃজন ভট্টাচার্য কেন যাবেন, এটা স্বাভাবিক হচ্ছে। এবং ভোটের আগে এই আলোচনা, ভোটের সময় এই যে গ্রহণযোগ্যতা যেটার কথা বলছিলে, সেটাও তো আবার ফিরিয়ে আনতে সময় লাগবে, সামনেই ভোট। দেখো, ইভেন এটাও হতে পারে। দেখো, আমি একটা জিনিস, ধরো সৃজন দা প্রতীকুর দা তো খুব ভালো বন্ধু ছিল একটা সময়। তারা ধরো রাতের বেলা ফোনে সারাদিনের মিটিং মিছিলের পরে কিছু ভালো জিনিস, কিছু মন্দ জিনিস যেগুলো খারাপ লেগেছে সেগুলো নিজেদের মধ্যে ডিসকাস করতেই পারে, একটা পরিবারের মধ্যেও সেটা হয়। আমি বলছি যে বিশ্বাস রেখে, ধরো সৃজনদা দুটো কথা প্রতীকুরদাকে রাতের বেলা ফোনে বলেছে, জানিস এইটা আজকে না হলেও পারতো, এইটা খুব খারাপ লেগেছে, তো দল থেকে বেরিয়ে যাওয়ার পর ওর বিশ্বাসটা ভাঙলো কিনা, ওই কথাগুলো এসে টিভি মিডিয়াতে বললো সৃজনের এই জিনিসটা খারাপ লেগেছে, হয়তো এখন সৃজন এসে টিভি মিডিয়ায় বলবে না, আমি তার হয়ে বলে দিচ্ছি ইত্যাদি ইত্যাদি। তো যে এই বিশ্বাসগুলো ভঙ্গ করতে পারে, এই যে আমি যে কথাগুলো বললাম, আমার সাথে চ্যাট হয়েছে যে ইন্টারভিউয়ের কথা আমিও বলতাম না হয়তো, কিন্তু যে নিজের বন্ধুর কথা লিক করে দেয়, আর আমি তো এখানে না সামান্য নগণ্য। যাই হোক, আর কি বলবো, বিশ্বাস, একটা বড় বিশ্বাস একটা ধাক্কা খেয়েছে আমাদের। আশা করব বাকি যে কমরেডরা আছেন, হাজার হাজার প্রতীকুর রহমানরা যে এই দলে আছেন, তারা এই দলে টিকে থাকবেন। একটা প্রতীকুর রহমান চলে গেলে যে আমাদের লড়াইটা থেমে যাবে,
তাও নয়, সেটা আমরা দেখিয়ে দেবো আগামী নির্বাচনে। আশা করছি এই ছেলেমেয়েরা পারবে, যারা ধরে আছে দলটাকে ভালোবাসছে, আজীবন যেন দলটা পতাকা যেন ধরে অন্তত শেষ দিন অবধি বাঁচতে পারে, সেই কামনা করলাম।